খালার সঙ্গে ঝামেলা হয়ে বাড়ি তো ছেড়েছি, এবার যাব কোথায়? খালা যা খেপেছে তাতে আর 1 ঘন্টাও আমায় থাকতে দেবে না। আমার জন্য জরিমানা হয়েছে ওনার। পারলে এবার আমায় খুন করেন তিনি। বাড়িতে আর 10টা মিনিটও টিকতে দেবেন না। চিন্তায় হাত পা অবশ লাগছে আমার। এর মাঝে ছেলে দৌড়ে এলো কাছে, হাত ধরে বলল, আম্মু, বাড়িতে কি মারামারি হয়েছে? এত মানুষ কেন? আমাদের কি পুলিশ ধরবে? চলো ঘরে গিয়ে লুকিয়ে পড়ি, তাহলে আর পুলিশ ধরবে না। কিছু হয়নি বাবা, পুলিশ কেন ধরবে? আমরা তো কোনো অন্যায় করিনি। আমরা আজ এই বাড়ি ছেড়ে চলে যাব, আবার নতুন বাড়ি যাব। ছেলে আমার মহা খুশি। খালার আচরণে বাচ্চাটাও বিরক্ত ছিল ভীষণ। বলল, ভালো হবে, চলো চলে যাই। উনি শুধু আমার খাবার লুকিয়ে খেয়ে নেয়, আবার আমাকে দিতেও চায় না। ঝাল ঝাল ভাত দেয়, মাছ দেয় না, চিকেনের মাংস দেয় না, হাড় খেয়ে আমাদের দেয়। ওগুলো কি আমি খেতে পারি বলো? আমি তো একটা বাচ্চা। আমরা আমাদের বাড়ি যাই, চলো। বাবার রাগ কমে গেছে মনে হয়। আমাদের খুঁজে না পেলে বাবা কষ্ট পাবে। চলো বাড়ি যাই। আমরা আবার নরম নরম বিছানায় গরম গরম খাবার খাবো। আসলে ছেলেকে মাঝে মধ্যে বিছানায় খাওয়াতাম। ছোট বাচ্চা তো, ছেলেটাকে বোঝাতেই পারছি না ওই বাড়ি আর আমাদের নেই। ওর বাবার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। আমরা চাইলে ওখানে যেতে পারবো না। আমার করুণ অবস্থা, নতমুখে সকলের মাঝে দাঁড়িয়ে আছি। লোকগুলো চলে গেছে, মহিলারা সব আছে এখনও। খালার অতীতের দোষগুণ নিয়ে আলোচনায় ব্যস্ত তারা। সবজি যে কেটে দিত সেই মহিলা, যার নাম লতা, ডাকি আপা বলে, সে এগিয়ে এলো, বলল, কি ভাবলে? কোথায় যাবে? স্বামীর বাড়িতে তো ঠাঁই নেই। বাচ্চা দুটো নিয়ে এবার কোথায় যাবে? গাছতলায় তো থাকতে পারবে না। আমার বড্ড অসহায় লাগলো, মাথায় কিচ্ছু আসছিল না। হতাশ হয়ে পড়ি, সকলের সম্মুখে কেঁদে ফেললাম শব্দ করে। উৎসুক সকলের দৃষ্টি এবার আমার নিকট। আমায় নিয়ে ফিসফিস করছে তারা। ভালো কথাই বলছে অবশ্য, আমার দুঃখে দুঃখ প্রকাশ করছে। মহিলা আবারও বলল, কান্না বন্ধ করো। কান্না করলেও কেউ তোমায় দয়া করবে না। নিজের স্বামী যখন চোখের জলের দাম দেয়নি, অন্যের আশা করো না। তোমার জীবন অনেক কঠিন, নিজেকে সব পরিস্থিতির জন্য শক্ত রাখতে হবে। কান্না করে নিজের দুর্বলতা প্রকাশ করো না অন্যের সামনে। হাসির খোরাক হবে এতে। আমার কথা শোনো, এক বস্তি আছে, চাইলে থাকতে পারো। ধনীদের ভস্মমতে ওটা বস্তি, কিন্তু আমাদের কাছে স্বপ্নের নীড়। ওখানে আমিও থাকি। আমাদের মতো অসহায়ের জন্য ওই স্থান। যানজট ছাড়া একটা জায়গা। মানিয়ে নিতে একটু কষ্ট হবে, তবে শান্তি পাবে। সুখে দুঃখে সবাইকে পাশে পাবে। ওখানে হিংসা নেই, অহংকার নেই, নেই কারোর ধন দৌলত, সবাই এক। মিলেমিশে গড়াগড়ি করে থেকে যায়। তুমি গেলে বলো, সব ব্যবস্থা করে দেব আমি। আমি চোখে জল মুখে হাসি নিয়ে তাকালাম। ওখানে আরও কজন বস্তির মহিলা ছিল। তারাও সঙ্গ দিল আমার। হাতে হাতে ধরাধরি করে ঘরের সব জিনিস ও আমার মেয়েকে নিয়ে বের হলাম। পায়ে হাঁটা পথ, খুব বেশি দূরে নয়। যেতে যেতে কথা হলো সকলের সঙ্গে। সেখানের পরিবেশ, চালচলন, জীবনযাত্রা সম্পর্কে জানলাম। বড় বড় ইমারত নেই সেখানে, বড় পেশার মানুষও নেই। দিনরাত খেটে খাওয়া মানুষ আছে, রক্ত ঘাম করা পরিশ্রমী আছে। কারো স্বামী রিক্সা চালক, কেউ বা মিস্ত্রি, কেউ কেউ আবার হোটেলে কাজবাজ করেও জীবিকা নির্বাহ করে। জরিমানা নেওয়া সেই লোকগুলো ওই বস্তিরই। অবশেষে পৌঁছালাম বস্তিতে। নিচু একটা এলাকা বলতে পারেন। চারপাশ ঘিরে অনেক ভাঙা বাড়ি, প্লাস্টিক, কাগজ, জং ধরা টিনের অসংখ্য বেড়া সেখানে। বাড়ি বলাও যাবে না, শুধু ঘর, ছোট্ট ছোট্ট ঘর। মাঝখানে একটা মাঠ মতো, ওখানে ছোট্ট বাচ্চারা খেলছে। একপাশে বড়রা গল্প করছে। দুজন মহিলা দেখলাম চালের গুঁড়ো শুকাচ্ছে। ঢালার মতো রাস্তা পার হয়ে নিচে নামলাম। সেই লোকগুলোকেও দেখলাম, কিসের যেন ফর্দ করছে। তারা আমার নিকট এগিয়ে এসে বলল, এখানে আসলে ভালো করলে, আমাদের বোন হয়ে থাকবে। তোমার কোনো দুঃখ নেই, আমরা সবাই তোমার আপন। মনে মনে ভরসা ও সাহস পেলাম। আমি পারবো, পারবো জীবন যুদ্ধে জয়ী হতে। আমায় দেখা মাত্র ভিড় জমতে শুরু হলো। দল বেঁধে নারী ও পুরুষ বাচ্চারা এগিয়ে আসছে। এক মহিলা চেঁচিয়ে বলল, কুটুম এনেছি, আজ থেকে ও আমাদের সঙ্গে থাকবে। সবাইকে দেখলাম খুশি। এরা এত সহজে মানুষকে আপন করে নিতে পারে। নতুন মানুষ, সবাই একটু বেশি নজর দিচ্ছে। লতাকে আপা বলে ডেকেছি আমি। লতা আপা সকলকে উদ্দেশ্য করে বলল, এই মেয়েটার ঘর নেই, স্বামী তাড়িয়ে দিয়েছে, মা বাবা নেই, আপন বলতে দুটো বাচ্চা শুধু আছে। আমি যেখানে সবজি কাটি, ওই বাড়ির গিন্নিটাকে তো চেনই, 1 নম্বরের শয়তান। ওর বাড়িতে মেয়েটা ভাড়ায় ছিল, চরম জুলুম করে আজ তাড়িয়ে দিয়েছে, তাই নিয়ে এলাম। ওকে একটু জায়গা দাও সবাই, বেচারা অভাগী। বাচ্চা দুটোকে নিয়ে কোথায় যাওয়ার জায়গা নেই। আমরা একটু মায়া না করলে হয়তো কখন দেখব ছেলে মেয়ে নিয়ে রাস্তায় মরে পড়ে আছে।
ওখানকার সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমার সঙ্গ দিল। আমি তখন মাথা নিচু করে চোখের জল বিসর্জন দিচ্ছি। মেয়েটা কোলে, ছেলে ড্যাব ড্যাব করে তাকিয়ে চারপাশ দেখছে শুধু। এক ছোট ছেলে এসে আমার ছেলের হাত ধরে বলল, তোমরা এখানে থাকবে, আমরা একসঙ্গে খেলবো। একজন মধ্যবয়সী মহিলা বলল, তুমি মা কোনো চিন্তা করবে না, আমরাই আজ থেকে তোমার পরিবার, হৈ হৈ করে রাখবো তোমায়। আমার মেয়েটাকে কোলে নিয়ে আদর করলো অনেকে, চুমু খাচ্ছে, নাম জিজ্ঞেস করছে, কত কদর করছে। নিম্নবিত্তের এই মানুষদের আচরণে আমি মুগ্ধ হচ্ছি। সত্যি বলতে জন্মের পর আমার ছেলে মেয়ে তার পরিবারের কাছ থেকেও এত আদর পায়নি। সবাই শুধু অবহেলাই করে গেছে বাচ্চা দুটোকে। এরা অচেনা অজানা মানুষগুলো কি সুন্দর আপন করে নিয়েছে। আমি সকলকে উদ্দেশ্য করে বলি, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার এই বিপদে আমার পাশে কেউ ছিল না। যাদের আমি একসময় সাহায্য করেছিলাম তারাও আমার দিকে ফিরে তাকায়নি, অথচ আপনারা, যারা আমার চেনা না জানা না, তারা আমায় আপন করে নিলেন। আমি সর্বক্ষণ আপনাদের জন্য দোয়া করব ও মনে রাখবো। তারা সন্তুষ্ট হলো আমার কথায়। আমায় নিয়ে একটা ছোট্ট দোকানের বেঞ্চে বসায়, পানি খেতে দেয়। গ্লাস হাতে নিয়ে দেখি পানির মাঝে হলুদ নোংরা ভাসছে। সম্ভবত ছেঁকে পানি পান করে না এরা। আমি খুব সামান্য একটু পানি খেলাম সৌজন্যর খাতিরে। এবার আমার থাকার ঘরের পালা। এখানে যারা আছেন সবারই একটা দুটো করে ঘর, যা তাদের নিজেদের লাগে। আলাদা করে গেস্ট রুম বা এক্সট্রা ঘর থাকে না। থাকবেই বা কী করে? দিন এনে দিন খায়, এত আধুনিকতা নেই। দুই বেলা খেতে পেলেই খুশি, নেই কোনো বিশেষ চাহিদা। এদিকে মেয়েটা আমার কাঁদছে খাওয়ার জন্য। একবার থামিয়েছি বুকে নিয়ে ঢেলে দুলে, এবার আর থামছে না কান্না। বিপাকে পড়লাম। এত মানুষের ভিড়ে খাওয়াই কিভাবে? কাউকে বলতেও পারছি না। লতা আপা বুঝতে পারে বিষয়টি, সকলকে উদ্দেশ্য করে বলে, মেয়েটাকে নিয়ে তো এলাম, এবার থাকতে দিই কোথায়? দুধের বাচ্চা নিয়ে কতক্ষণ আর বসে থাকবে? সবাই নিজেদের মাঝে কথা বলতে লাগলো। তারা অপ্রাণ চেষ্টা করছে আমার জন্য একটা ঘরের ব্যবস্থা করার, কিন্তু পারছে না। নিজেকে কেমন যেন অবিবেচক মনে হলো। আমার জন্য এতগুলো মানুষ চিন্তায় পড়ে গেছে। চুপচাপ বসে রইলাম আমি। এক বয়স্ক মহিলা এগিয়ে এলো আমার নিকট, মাথায় হাত দিয়ে বলল, তুমি আমার ঘরে থাকবা মা। আমার দুইটা ঘর, একটা আমি আর আমার অসুস্থ নাতি থাকি, অন্যটা খালি থাকে। তুমি ওইটাই থাকবা, আমি তোমায় যত্নে রাখবো, কোনো অসুবিধা হবে না। তুমি চলো আমার সঙ্গে। আমি খুশি মনে বলি, অবশ্যই যাব চাচি, আপনি আমায় আশ্রয় দিতে চেয়েছেন, এর জন্য কৃতজ্ঞ আমি। তবে ঘর ভাড়াটা যদি একবার বলতেন। আমার কথায় উপস্থিত সকলেই সহ সেই চাচিও হাসছে। আমি বোকা বনে গেলাম। হলোটা কি? চাচি বলল, এসব ভাড়াটারা বুঝি না, এখানে এসব নেইও। তুমি আমার ঘরে এমনিতেই থাকবা, আমায় শুধু মাথায় তেল দিয়ে দিবা মাঝে মাঝে, এটাই তোমার ভাড়া। সত্যি বলতে এদের ভালোবাসায় আমি মুগ্ধ হচ্ছিলাম বারবার। কত সহজে আমায় মেনে নিল। এনাদের অর্থবিত্ত নেই, তবে শান্তি আছে জীবনে। আমি ছেলে মেয়ে নিয়ে চাচির বাড়ি গেলাম। ওনার নাতিটাকে দেখলাম উঠোনে রোদে বসে আছে। যা বুঝলাম মেয়েটা প্রতিবন্ধী। ঘরের দরজা খুলে দিল সে। বেশ পরিষ্কার ঘরটি, একটা চৌকি আর আলনাও আছে। ছোট্ট একটা ঘর, লাইট ফ্যানও আছে। ঘরটা দেখে আমার তৃপ্তি হলো। মানুষ বয়স্ক হলেও পরিষ্কার বেশ। চৌকিতে একটা পুরনো কাঁথা বিছিয়ে রাখা, সেখানে আমার জিনিসপত্র রেখে গেল সকলে। চাচি বলল, তুমি মা তোমার মন মতো করে গুছিয়ে নাও, আমার ঘরে তেমন জিনিস নেই, গরিব মানুষ কিনা। তবে এই চৌকি আলনা ব্যবহার করতে চাইলে করো, পড়েই থাকে এগুলো, কেউ ব্যবহার করলে যত্নে থাকবে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া চাচি। কজন মানুষ নিজের ঘর ছেড়ে দেয় অন্যকে থাকতে? আপনি অনেক বড় মনের মানুষ। হয়েছে মা, থাক, আর বলতে হবে না। চলো তোমার বিছানাপত্র বিছিয়ে দিই, মেয়েটা খাবে, খাইয়ে শান্ত করো। মুখগুলো শুকনো লাগছে তোমাদের, খাওনি মনে হয়। দাঁড়াও, আমার ঘর থেকে ভাত এনে দিই। তিনি একটা থালাতে করে ভাত আনে, সঙ্গে 2 পিস মাছ ভাজা। আমার ছেলের হাতে খাবার দেয়, জগে করে পানি এনে দেয়, হাত ধুইয়ে কাটা বেছে দেয়। ছেলে তৃপ্তি করে খাবার খায়। আমি ততক্ষণে বিছানা বিছিয়ে নিয়েছি, আলনায় কাপড় ভাঁজ করেছি। চাচি আমায় খেতে বলে ঘরে যায়। পাশের ঘর থেকে একটা মাঝারি টিনের বাক্স এনে দেয়, জং ধরা পাতলা একদম। এই বাক্সটা ঘরে রেখে পরিষ্কার করে মুছে কাপড় রেখে দাও। আমার রাখার মতো কিচ্ছু নেই, ঘরের এক কোণে ফেলে রেখেছিলাম। তোমার তো অনেক কাপড়, সব রেখে দাও, তালা দিয়ে রাখবে। কিছু দুষ্ট বাচ্চা আছে, ঘরে ঢুকে খোঁজাখুঁজি করে। বোঝই তো বস্তি এটা, তাই এত ভদ্রতা নেই। আমি বাক্স নিয়ে খুশি মনে তাকে কিছু টাকা সাধলাম, সে নেয় না। আমায় উপকার করতে পেরেই নাকি তিনি খুশি।
মেয়েকে আগে শান্ত করে ঘর গুছিয়েছি, কাঁথা কম্বল সহ বেশ কিছু জামা ও টাকাগুলো বাক্সে রেখেছি। তালা চাচি লাগিয়ে দিয়ে চাবি আমায় দিয়েছে। এরপর খেয়েছি আমি। আসার পর খালার বিষয়ে অনেক কথাই শুনেছি আমি। এখানকার অনেকেই খালার কাছে কাজ করেছে। কাজ শেষে পারিশ্রমিক ঠিকমতো দিতেন না তিনি, ঘুরিয়ে ফিরিয়ে দিতেন, তাও পয়সা করে। সামান্য টাকা নিয়েও ওই মহিলা কিপটামি করতেন। লোকটাকে বিনা পয়সায় খাটাতে পছন্দ করতেন। খালার এক মেয়ে আছে। মেয়েটার সঙ্গে নাকি খালার সম্পর্ক একদমই ভালো নয়, কারণ খালা তার মেয়ের জামাইকে ভীষণ অযত্ন করতেন। বছর বাদে বেড়াতে এলেও খেতে দিতেন না ঠিক মতো। কোনো বেলা ভাত ভর্তা, কোনো বেলায় ডাল ভাত। জামাই মাছ মাংস কিনে আনলে রান্না করে দিতেন, মানে নিজে খাবে কিন্তু অন্যকে খাওয়াবে না। জামাই পরের ছেলে, তাই তাকেও খাওয়াতে চাইতেন না তিনি। এইসব কথা এক মহিলা বলেছেন আমায়। তিনি খালার বাড়িতে দীর্ঘদিন কাজ করেছিলেন, তাই এইসবের সাক্ষীও আছেন। সব গুছিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে আমি একটু পরে কজন মহিলা এসে আমায় নিয়ে যায়। আজ এই পাড়াতে অনুষ্ঠান, মাংস খিচুড়ি রান্না হবে। খালার টাকা দিয়ে সবাই আমোদ করবে। রান্নার বাজার শেষ ইতিমধ্যেই। মহিলারা দেখলাম পেঁয়াজ রসুন কাটছে বাটছে। এখানকার সবাই মিলে মিশে থাকে। আমায় বলল চাল ধুয়ে দিতে। মেয়েকে একজনের কোলে দিয়ে চাল ধুয়ে দিলাম। দুইজনে মশলা দিয়ে চাল মাখলো। অনেক রান্না হবে আজ, বস্তির সকলে খাবে। পানি দিতে গেলে দেখি টিউবওয়েল থেকে পানি এনেছে। পানির মাঝে হলুদ বর্ণের আয়রন ঘুরছে। আমি নিষেধ করে দিতে বলি, এই পানি সরাসরি খাবারে দেবেন না, দেখুন ভেতরে কত নোংরা। বাচ্চারা এই খাবার খেলে অসুস্থ হতে পারে, পানিটা বিশুদ্ধ করে নিন। লতা আপা বলে, কিভাবে করব, আমাদের কাছে মেশিনপত্র নেই। আমি বুদ্ধি খাটিয়ে একটা বড় ধোয়া ওড়না আনতে বলি। তারপর সে ওড়নার চারপাশে চারজনকে ধরতে বলি। কিছু বালি ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে ওড়নার ওপর রাখি। কিছু ইটের টুকরো ধুয়ে বালির ওপর দিই। ওপরে আবার বালি ইট দিই। এরপর পানির বালতি উঠিয়ে ধীরে ধীরে পানি ফেলে ছেঁকে নিই। এতে করে দলা বাঁধা নোংরাগুলো ইট বালিতে আটকে যায়। সবাইকে দেখায়, তারা খুশি হয়, আমার বুদ্ধিমত্তার প্রশংসা করে। ছাকা পানি আবার ফুটিয়ে নিয়ে খিচুড়িতে দিতে বলি। এতে করে পানি রোগমুক্তও হয়, আবার চালটাও ফোটে তাড়াতাড়ি। রান্না শেষে সবাই যে যার বাড়ি থেকে থালা এনে খাবার নেয়। আমার আর ছেলের থালা চাচি এনে দেয়। মাটিতে গোল করে বসে সবাই। বাচ্চারা এক পাশে বসে, আমার ছেলেও বসে তাদের সঙ্গে। খিচুড়ি বেড়ে দেয় প্লেটে। সকলে তৃপ্তি নিয়ে খায়। আমি চাচির পাশে বসে খাই। মনে বড্ড শান্তি অনুভব হয়। আমি আর একা নয়, আমার সঙ্গে পুরো একটা বস্তির মানুষ আছে। পেট ভরে খেয়েছি আমি, এত স্বাদ, যেন অমৃত। খাওয়া শেষে এক লোক এসে এক হাঁড়ি ভর্তি খিচুড়ি আমায় দেয়, বলে, তোমার জন্যই খেতে পারলাম। তুমি যদি প্রতিবাদ না করতে আমরা সুযোগ পেতাম না, তাই এই খাবারগুলো তোমার। রাতে ছেলে আর চাচিকে নিয়ে খেও। আমরা খাবার নিয়ে ঘরে ফিরি। আজ খুব সুখ সুখ অনুভব হচ্ছে আমার। আগুনে জ্বলতে থাকা মনটা যেন শান্ত হয়েছে এক নিমিষেই। রাতে চাচির সঙ্গে একসঙ্গে খাই। দুইজন মিলে অনেক গল্প করি। রাত বাড়ে, ছেলে ঘুমিয়ে কাঁদা। চাচি বিদায় নিয়ে ঘর ছাড়ে। এই মানুষটা ভীষণ ভালো, সহজ সরল। এক নাতি নিয়ে থাকেন। ওনার নাকি এক ছেলে ছিল। ছেলে ও বৌমা সড়ক দুর্ঘটনায় মারা গেলে মেয়েটাকে নিজ সন্তানের মতো লালন পালন করেছেন তিনি। কিন্তু দুর্ভাগ্য, মেয়েটা অসুস্থ, বোধ বুদ্ধি নেই, সারাদিন শুধু বসে থাকে। খাইয়ে দিলে খায়, না দিলে নাই। ওর নাম মিম। চাচি আর মিমের দিন বেশ ভালোই কাটে। ছোট্ট একটা দোকান আছে, সেই দোকান চালিয়ে চাচির সংসার। ওদের ঘাড়ে বোঝা হয়ে থাকলে আমার চলবে না। দুজন মানুষকে চালানো কম কথা নয়। এদের অফ্রন্ত নেই, নিজের একটা বিবেক পালতে হবে। একবেলা খেয়েছি বলে প্রতিবেলায় আশায় থাকতে পারি না আমি। আমার হাত পা আছে, শক্তি আছে, খেটে খেতে পারবো। আমি কেন অন্যের ঘাড়ের বোঝা হয়ে হীন মন মানসিকতার পরিচয় দেব? চাচি বয়স্ক মানুষ, ওনার নাতিটাও অসুস্থ। আমার বিপদে বন্ধু হয়ে পাশে থেকেছেন। আমারই উচিত ওনাদের দেওয়া। আমি চেষ্টা করব যথাসাধ্য। যদি একটা কাজ পাই তো চাচিকে সহযোগিতা করব। ঘর ভাড়া নিচ্ছেন না উনি, মায়া করে থাকতে দিয়েছেন। আমিও মায়া করব। ভালো মন্দ যাই রাঁধি দিয়ে খাবো ওনাকে। কাল থেকে রান্না করে খাবো ভেবেছি। হাঁড়ি পাতিল আছে, নেই শুধু থালা বাটি চামচ। কাল এক পাক বাজারে গিয়ে সবজি চাল ডাল আর প্রয়োজনীয় কিছু জিনিস কিনে আনবো। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি সেই খেয়াল নেই। রাত 12টা নাগাদ আমার ফোনে কল এলো। প্রথমবারে রিসিভ করতে পারিনি ঘুমে। দ্বিতীয়বার কানে গেল শব্দ। ফোন হাতে নিতেই দেখলাম অচেনা নাম্বার থেকে কল এসেছে।
রিসিভ করে সালাম দিতেই এক পুরুষ কণ্ঠ বলে উঠল, আমি রাশেদ বলছিলাম, ফ্যাক্টরি থেকে কল করেছি। আপনি কদিন আগে আমার সঙ্গে দেখা করেছিলেন কাজের খোঁজে, এরপর তো আপনি আর এলেন না। আমিও আপনার নাম্বার হারিয়ে ফেলেছিলাম, আজ খুঁজে পেলাম, তাই এখনই কল করলাম। এজন্য দুঃখিত। আপনি যদি কাজটা করতে ইচ্ছুক হন তাহলে পরশুদিন এসে আমার সঙ্গে দেখা করে যাবেন। একটা ফর্ম পূরণ করে কাজ ফাইনাল করতে হবে। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। উনি কল কেটে দিলেন। কাজটা ভীষণ প্রয়োজন ছিল আমার। সত্যি বলতে আশা ছেড়ে দিয়েছিলাম, কারণ উনি কাজ দেওয়ার কথা বললেও পরে আর কল দেয়নি। ভেবেছিলাম হবে না হয়তো। ভাগ্য আমার সহায় আছে, খালার হাত থেকেও মুক্তি পেলাম, কাজটাও পেলাম, সেই সঙ্গে এত ভালো মানুষজন পেলাম। এবার ছেলে মেয়ে নিয়ে সুখে দিন কেটে যাবে আমার। আর কোনো কষ্ট থাকবে না, না খেয়ে থাকতে হবে না। ছেলের মুখে 2 বেলা খাবার তুলে দেব, স্কুলে ভর্তি করিয়ে দেব, কিছুটা সঞ্চয় করব, বস্তির মানুষদের জন্য কিছু করার চেষ্টা করব। চোখে স্বপ্ন অনেক আমার, কিন্তু সাধ্য কম। বস্তির মানুষগুলোর ভালোবাসা পেয়ে অভিভূত আমি। নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হয়েছে। রাতে শান্তির ঘুম ঘুমিয়েছি। ঘুম যখন ভাঙে সবে সকাল হতে শুরু করেছে। উঠে বাইরে আমি আসি। ছেলে মেয়ে দুটোই ঘুমে তখনও। বাইরে এসে দেখি চাচি কোরআন তেলাওয়াত করছে। বিষয়টি বেশ ভালো লাগে আমার। মানুষ বয়স্ক, এখনও কোরআন তেলাওয়াত করতে পারে। সত্যি কোরআন তেলাওয়াত করলে চোখের জ্যোতি বাড়ে। আমি চাচির পাশে বসে তেলাওয়াত শুনি অনেকক্ষণ। মনে শান্তি বয়ে যায়। কি মধুর তেলাওয়াত ওনার। তেলাওয়াত শেষে চাচি ঘরে যায়, দোকান খোলে, ঘর উঠোন ঝাড় দেওয়া শেষ ওনার। আমিও নিজের ঘরটা ঝাড় দিয়ে নিই। চাচি এঁঠো বাসন বের করে টিউবওয়েলের কাছে রাখে। আমি মেজে দিতে চাই, তিনি নিষেধ করে, বলেন, ছোট মেয়ে তোমার, ঠান্ডা লেগে যেতে পারে, সকাল সকাল পানি হাতিও না। ও কটা থালাবাটি আমি নিজেই মেজে নিতে পারবো। আমার মেয়ে নিজের দাদিও কখনো এই কথা বলেনি। সকাল হলেই সব করতে বলতো আমায়। ওনারা ঘুমিয়ে থাকতো। বাড়ির কাজ শেষে রান্না করে তাদের ডাকতে হতো। মেয়ের ঠান্ডা লেগেই থাকতো এই কারণে। আকাশকে বলেছি কবার, সে বলেছে কাজ করলে শরীর ভালো থাকে। শীতের সকাল ঠান্ডা পানি নেড়ে নেড়ে আমার নিজেরও সর্দি হতো। দুধের বাচ্চাটাও কষ্ট পেয়েছে কত। আনমনে এসব ভাবছিলাম আমি। চাচি বাসন ধুয়ে রান্নার প্রস্তুতি নিচ্ছে। একটু দূরে শুকনো পাতাসহ লাকড়ি রাখা, সম্ভবত শুকাতে দিয়েছে। ওখান থেকে এনে এনে মাটির চুলার কাছে রাখছে। বয়স্ক মহিলার বারবার উঠা বসার সমস্যা হচ্ছে, হাঁটুতে ভর দিয়ে উঠছে। আমার চোখে পড়ে বিষয়টি। তাকে বসতে বলে নিজেই লাকড়ি পাতা এনে দিই। চাচি চুলোতে আগুন দেয়, ভাতের হাঁড়ি বসায়। চুলোটা তার দোকানের পাশেই। রান্না করতে করতে দোকান পাহারা করছেন তিনি। আমি মুখ ধুয়ে ঘরে যেতে নেব এমন সময় ডেকে বলেন, তোমার ছেলে ছোট মাছ খেতে পারে? আলু পেঁয়াজ দিয়ে ঝোল করলে খেতে পারবে? পারবে, একটু মেখে দিলে খেয়ে নেবে। তবে আপনার এসব ঝামেলায় জড়াতে হবে না। আর একটু বেলা উঠলেই বাজারে যাব আমি। চাল ডাল মশলা আর কিছু সবজি কিনে আনবো। চাচি বলে, সে আনবে ক্ষণ, যেতে যেতে বেলা হয়ে যাবে। বাজারের দোকান খুলবে তো আগে। সকালে খাবে আমার কাছে। ছোট্ট ছেলেটা এতক্ষণ না খেয়ে থাকতে পারবে না। তুমিও বেকায়দার মানুষ, নিজে না খেলে মেয়েকে খাওয়াবে কি? না খেয়ে বাজারে গিয়ে শেষমেশ মাথা ঘুরে পড়ে যেও না। আমি বাবা তোমায় কোলে করে নিয়ে আসতে পারবো না। চাচির কথায় আমি এবং চাচি দুজনেই হেসে উঠি। মানুষটা বড্ড ভালো। আমি বলি, খেতে পারি, তবে একটা শর্তে। আমি একটা কাজ পেয়েছি। কাজের টাকা দিয়ে একদিন মাংস আনবো, মাংস ভাত রান্না করব। সেদিন আপনি আর লতা আপা সারাদিন আমার কাছে খাবেন। আমি নিজ হাতে রেঁধে বেড়ে খাওয়াবো আপনাদের। এটা আমার খুব ইচ্ছা। চাচি আলু ছিলতে ছিলতে বলে, পরে ভাবা যাবে এসব, এখন ঘরে যাও, মেয়ের কাছে গিয়ে শুয়ে আর একটু ঘুমিয়ে নাও। রোদ হলে বেরিও, তোমার ওপর অনেক ধকল গেছে, বিশ্রামের দরকার। আমি রান্না হলে ডেকে দেব, খেয়ে বাজারে যাবে। ওটা তো হবে না চাচি, আপনি বয়স্ক মানুষ, আপনি কষ্ট করে রান্না করবেন আর আমি ঘরে শুয়ে বেলা অবধি ঘুমাবো? এটা কখনো হয় নাকি? আপনি যান, নিজে হাত মুখ ধুয়ে মিমকে ধুইয়ে দিন, দোকানটা একটু সাজিয়ে গুছিয়ে নিন। পরিপাটি থাকলে বেচাকেনা ভালো হয়। তা তো হয় রে মা, সময় পায় কয়? একা হাতে রান্না, নিজের কাজ, নাতিটা সব করে দেওয়া, আবার দোকানও দেখা, হাঁপিয়ে উঠি। বয়স তো কম হলো না।
তবুও করি কষ্ট করে, কাজ না করলে খাবো কি? অসুস্থ নাতিটাকে নিয়ে আমার যত চিন্তা। ওকে দুবেলা গরম ভাত দিতে না পারলে মনে শান্তি হয় না মা। তুমি এসে আমার উপকারী হলো। তোমার মতো একটা মেয়ে গর্ভে ধরতে পারলে নিজেকে খুব বড় মনে করতাম। আমি হাসি মুখে বলি, আপনার মেয়েই তো আমি। আমার জন্য আপনি যা করেছেন আপন মা থাকলেও করতো কিনা সন্দেহ। চাচি কিঞ্চিত হেসে ওঠে, দাঁড়ায়। দোকান ঘরে যেতে যেতে বলে, ভাতটা একটু নরম রেখো মা, মিম শক্ত ভাত খেতে পারে না। নরম হলে তোমার বাচ্চা ছেলেটাও পেট ভরে খেতে পারবে। আমি তার কথা মতোই কাজ করি। ভাত রান্না করে আলু পেঁয়াজ কুচি করে কাটি, মাছ ধুয়ে নিই ভালো করে। চাচি মশলা সব দিয়ে যায় আমার হাতে, মন মতো রাঁধতে বলে, শুধু একটু ঝাল কম। আমি সবজি দিয়ে মাছ মেখে সুন্দর মতো রান্না করি। চাচি একটু পর পর এসে খোঁজ নিয়ে যায়, কোনো অসুবিধা হচ্ছে কিনা জানতে চায়। এর মাঝে মিমকে উঠিয়ে ফ্রেশ করে দেয়। আমার ছেলেও ঘুম ভেঙে বাইরে আসে। চাচি ওকে মুখ ধুইয়ে দেয়। রান্না শেষ হওয়ার একটু আগে আমার মেয়ে উঠে পড়ে। উঠেই গণবিদারী চিৎকার। চাচি দৌড়ে ঘরে যায়, মেয়েকে কোলে নিয়ে আমার কাছে আসে, বলে, ওকে খাইয়ে দিয়ে মুখটা মুছে দাও ভেজা কাপড় দিয়ে। তরকারিটা আমি দেখছি। একটা বসার টুল এনে দেয় আমায়। মেয়েকে খাইয়ে দিই বসে, মুখ মুছে দিই। সকাল হলেই বাচ্চাদের মুখ মুছে দিতে হয়। চাচি তরকারি নেড়ে চেড়ে নুন দেখে নামিয়ে নেয়। মিমকে আগে খাইয়ে দিতে বলি। বেচারা অসুস্থ একটা মেয়ে। আমার ছেলেটা আবার বিছানা গোছাচ্ছে তখন। ছোট থেকেই নিজ বিছানা বইপত্র গোছানো শিখিয়েছি আমি। বাচ্চাদেরকে স্বাবলম্বী করতে হয়, নিজের কাজ নিজে করা শেখাতে হয়, যাতে চলার পথে কারো ভরসায় না থাকতে হয়, হোঁচট না খেতে হয়। মিমকে খাওয়ানো শেষ করে চাচি বাইরে আসে। উঠোনে তখন হালকা রোদ এসেছে। শীতল পাটি বিছিয়ে দেয় মাটিতে। ততক্ষণে মেয়েকে খাইয়ে পরিষ্কার করে আমি নিজেও মুখ ধুয়ে নিয়েছি। মেয়ে খেয়ে আবার ঘুমিয়েছে, ঘরে শুইয়ে দিয়েছি। ছেলেকে চাচি নিজেই ডেকে আনে, ঘর থেকে থালা বের করে, পাতে পাতে গরম ভাত বেড়ে দেয়, তরকারি দেয়। একসঙ্গে খাই আমরা। দোকানে কাস্টমার আসে, খাওয়া ছেড়ে চাচিকে যেতে হয় বারবার। আমি বলি, খাবারের থালা নিয়ে দোকানে বসেই খেতে, এতে বারবার উঠতে হবে না, খাবার পাতে বারবার উঠতে নেই। চাচি বলেন, সে তো আমি দোকানে বসেই খাই আর বেচা কেনা করি। আজ তোমাদের সঙ্গে খাবো বলে এখানে বসেছি। তোমাদের রেখে দূরে খাওয়াটা কেমন দেখায়? নতুন মানুষ তোমরা, লজ্জা পেয়ে পেট ভরে নাও খেতে পারো, এই জন্য এখানে খাচ্ছি। আপনি আমার পর নয় চাচি, আপনার কাছে আমার লজ্জা নেই। প্রয়োজনে চেয়ে নিয়ে খাবো। যে ভালোবাসে তার কাছেই তো আবদার সাজে বলুন। আপনি দোকানে গিয়ে নিশ্চিন্তে খান, আমি এখানে খাচ্ছি, যা লাগে নিয়ে খাবো। চাচি যাওয়ার সময় জোর করে আমার পাতে ভাত ও তরকারি উঠিয়ে দিয়ে যায়। খাওয়া শেষ করে বাসনগুলো মেজে দিই। চাচি দোকানে বসে থাকে। আমি ঘরে গিয়ে তৈরি হয়ে তাকে বলতে আসি তিনিও আমার সঙ্গে বাজারে যেতে চায়। আমি নিষেধ করি, সংসারের যাবতীয় জিনিস কিনবো আমি, দেখে শুনে দামাদামি করে কিনতে হবে, ঘুরতেও হবে অনেক। সময়ের ব্যাপার, দোকানে কাকে বসিয়ে যাবে এতটা সময়? এছাড়াও বস্তির মানুষগুলোরও কষ্ট হয়ে যাবে। দিন এনে খাওয়া মানুষগুলো রান্নার ফাঁকে ফাঁকে এসে প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে যায়। পুরো বস্তিতে একটা মাত্র দোকান, এর ওপরেই সকলে নির্ভরশীল, তাই যেতে মানা করেছি। বাজার আমি চিনি, ছেলেকে নিয়ে নিজেই কিনতে পারবো সব। বেরিয়ে গেলাম। পথে দেখা হলো লতা আপার সঙ্গে। আজ তার কাজ নেই, বাসা বাড়িতে কাজ করেন তিনি। আজ নাকি ছুটি। লতা আপা চুলোয় ভাত দিয়েছে তখন। আমায় ছেলে মেয়ে নিয়ে বাইরে যেতে দেখে প্রশ্ন করে, কোথায় যাও তন্নি? বাজারে যাই আপা, নতুন সংসার শুরু করছি, বাজারঘাট করতে হবে তো নাকি? তিনি আমার মেয়ের দিকে তাকিয়ে বলেন, ওকেও নিয়ে যাচ্ছ? হ্যাঁ আপা, ওকে আর কোথায় রেখে যায়, ফিরতে সময় লাগবে, এতক্ষণ না খেয়ে থাকবে কি করে, এই জন্য নিয়ে যাচ্ছি। পরিবেশ বুঝে কোনো বাড়ি গিয়ে বরং খাইয়ে দেব। লতা আপা ঘরে যায়, বোরখা পরে বের হয়। আপার 3 ছেলে মেয়ে। মেয়েটা মেজো, ছোট ছেলে আমার আলিফের বয়সী, আর একটা ছেলের বয়স 10 বছর। লতা আপার স্বামী রিক্সা চালক। আপা তার মেয়েকে ডেকে বলে, তরকারি নামিয়ে ঘরে রেখেছি, ভাতটা হয়ে এসেছে প্রায়, দেখিস হাঁড়ি ঘরে নিস। আমি একটু তোর তন্নি খালার সঙ্গে বাজারে যাচ্ছি। মেয়েটা কোলের বাচ্চা নিয়ে বাজারে যাচ্ছে, সব একসাথে কিনে আনতে পারবে না। আমি কিছু বলার আগে আপা আমার ছেলের হাত ধরে সামনে এগোয়। অগত্যা আমিও পথ চলি।
যদিও উপকার হবে এতে। সত্যি একা একা সব কেনা আমার জন্য কষ্টকর হয়ে যেত। রিক্সা নিয়ে 4 জন কোনো মতে বসলাম। ছেলে ওপরে বসেছে। বাজারে পৌঁছে সর্বপ্রথম একটা হাঁড়ি কড়াইয়ের দোকানে গেলাম। ভাবি হাঁড়ি দিয়েছে দুটো, কড়াই একটা দিয়েছে, ঢাকনা দিতে পারেনি, সেগুলোও কিনতে হবে আজ। দোকানে ঢুকে বেছে বেছে 3টা ঢাকনা নিলাম। ভাতের হাঁড়ির জন্য 2 পিঠ সমান ঢাকনা, তরকারি আর কড়াইয়ের একটু ভিন্ন, সঙ্গে 3টি চামচও নিয়েছি। ওই দোকানেই দেখলাম প্লেট বিক্রি করছে, কিনতে চাইলাম, কিন্তু দাম বেশি, তাই আর কেনা হলো না। ঢাকনা চামচ কিনে বেরিয়ে এলাম। অন্য দোকানে গেলাম। এখানে এসে বিপত্তি হলো। সেটসহ প্লেট গ্লাস বিক্রি করে, একটা দুটো কেনার উপায় নেই। আরও দোকান ঘুরেও দেখি একই অবস্থা। বাধ্য হয়ে 6টা করে কিনতে হলো। দুটো বাটিও নিয়েছি। স্টিলের নিলে দাম হয়তো একটু কম পেতাম। ছেলে আবার স্টিলের গ্লাসে পানি খেতে পারে না। ছোট থেকে কাচের অথবা প্লাস্টিকের গ্লাসে খেয়ে বড় হয়েছে, তাই স্টিলের ঠোঁট কেটে যায়। ফুটপাত থেকে সবজির ঝুড়ি কিনেছি বড় দুটো, পেঁয়াজ রসুন আদা মরিচ রাখার জন্য। ছোট আরও 2টি ঝুড়ি নিতে হয়েছে। আসলে সব একত্রে রাখলে পচে যায় দ্রুত। মরিচটা আলাদা রাখলে বেশ কদিন খেতে পারবো। এই কটা জিনিস কিনলে প্রায় 1000 টাকা শেষ আমার। মশলা রাখার জন্য একটা বক্স মতো কিনেছি। এবার এলাম সবজি বাজারে। আগুন বরাবর দাম সবজির, কিনতে তো হবেই। বেঁচে থাকতে হলে কিনে খেতেই হবে। বেশ ধরনের সবজি নিয়েছি, কেজিখানিক করে কিনেছি। এক দোকান থেকে কয়েক পদের কিনলে দাম 2-5 টাকা করে কম ধরে। এছাড়াও বাজারটাও দূরে, বারবার রিক্সা ভাড়া দিয়ে আসা সম্ভব নয়, তাই একটু বেশি করেই নিয়েছি সব। বাসন সবজি কেনা শেষে চাল কিনতে গেলাম। কেজি 5 নিয়েছি চাল, সামান্য ডাল, পোয়াখানিক করে মশলা কিনেছি, তেল নুনও নিয়েছি। চাল রাখার জন্য একটা ছোট ড্রাম মতো কিনেছি, সেই সঙ্গে ডাল রাখার একটা কৌটো। এবার বাড়ি ফেরার পালা। ছেলে তখনই বায়না ধরে মাছ কিনবে। আমি যত ওকে বোঝাতে চাই, ও আরও জেদ করে। বাধ্য হয়ে মাছের দোকানে গেলাম। দেখি সবই বড় মাছ, মাঝারিগুলো নাকি বিক্রি হয়ে গেছে। একটা মাছ দাম করি 520 টাকা চাই। আমি অবাক হয়ে লতা আপার দিকে তাকাই। আপার কোলে আমার মেয়ে। আপাও আলিফকে বোঝানোর চেষ্টা করছে, এটা ওটা লোভ দেখিয়ে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ছেলে নাছোড়বান্দা। মাছ কিনে তবে সে বাড়ি যাবে। উপায় না পেয়ে ওই মাছটাই নিলাম। একটা দিনই তো, ছেলে মেয়ের জন্যই তো টাকা পয়সা। বাজার শেষে বের হয়ে 2টো পাউরুটি কিনি, এক হালি কলা কিনি। আপাকে একটা পাউরুটি আর 2টো কলা দিই খেতে। তিনি খেতে চায় না, আমি জোর করি। বিকেল হয়ে এসেছে প্রায়। সকাল থেকে না খেয়ে মানুষটা। আমার জোরাজুরিতে খেয়ে নেয় আপা। আমিও একটা কলা খাই, ছেলে পাউরুটি খায়। কলা যেতে যেতে খাবে নাকি? রাস্তায় দাঁড়িয়ে আছি ভ্যানের জন্য। আমার এক হাতে চাল ও মাছ, অন্য হাতে বাসনপত্র। লতা আপার কাছে আমার মেয়ে ও সবজির ব্যাগ, দুজনেরই হাত বন্ধ। আমার ছেলে তখন কলা খাচ্ছে দাঁড়িয়ে। এমন সময় একটা বড় গাড়ি আমাদের সামনে দিয়ে যায়। গাড়ির কাচ খোলা ছিল। ছেলে বাবা বাবা করে চিৎকার করে গাড়ির পেছনে ছোটে। আসলে ওই গাড়িতে আকাশ বসা ছিল। ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল সে। ছেলে তাকে দেখে নিয়ে পেছনে দৌড়াচ্ছে। আটকানোর মতো সুযোগ পাইনি আমি। পেছনে ডেকেছি, কিন্তু শোনেনি বাচ্চাটা। বাবাকে কাছে পাওয়ার আনন্দে ছুটেছে সে। বাবার ছোঁয়া পায়নি সে। একটু দূর যেতেই পড়ে গেছে ছেলেটা। ভাগ্যিস মাটির ওপর পড়েছে, রাস্তায় পড়লে কেটে যেত পাথরের সঙ্গে। ভাবছেন হয়তো আকাশ দেখেনি আমাদের। না, সে দেখেছে ঠিকই। ছেলের কণ্ঠ শুনেছে, এমনকি জানলা দিয়ে মাথা বের করে রাগে চোখে তাকিয়েছেও আমাদের দিকে, কিন্তু পাত্তা দেয়নি। নিজের সন্তানের মূল্যও নেই ওর কাছে। নিচে ব্যাগ রেখে ছেলের কাছে দৌড়ালাম আমি, কোলে তুলে নিলাম। ছেলেটা কাঁদছে, বাবার কাছে যেতে চায়। আমি অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে ছেলের কান্না থামাই, নিয়ে আসি। লতা আপা কিছুই বোঝেনি, প্রশ্ন করে, উনি কে তন্নি? আলিফ বাবা বলে দৌড় দিল কেন? ওর বাবা হলে থামার কথা ছিল। ডিভোর্স হয় স্বামী স্ত্রীর মাঝে, সন্তানের সঙ্গে তো নয়। ওটাই ওর বাবা। উনি আমাদের সবাইকেই ত্যাগ করেছে, নতুন বিয়ে করে সুখে আছে। ওই অমানুষটার জন্যই আজ আমাদের এমন দশা। লতা আপা জবাব দেয় না কোনো। এরপর ভ্যান নেয় একটা। রিস্কাতে সব আঁটবে না, ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মেয়ে আমার একবারও কাঁদেনি এর মধ্যে। বস্তিতে ফিরে ঘরে আসি, মেয়েকে খাওয়াই আমি। লতা আপা চাল ডালগুলো ঢেলে সবজি সব গুছিয়ে দেয়। কয়েক আঁটি শাক নিয়েছি আমি। মশলা গুছিয়ে দিয়ে সব টিনের বাক্সের ওপর রেখে যায়। লতা আপা আমায় বলে, চলো আমার ঘরে, দুমুঠো খেয়ে আসবে।
রাতে নিজে রেঁধে খেও। আমি বলি, বাজার যখন করেছি রান্না করেই খাই, বেশি কিছু করব না আজ। ভাত রান্না করে মাছের ঝোল করব। মা ছেলেতে এতেই হয়ে যাবে আমাদের। কিন্তু চুলো নেই আমার। চাচির চুলোতে না হয় একবেলা রাঁধলাম, কাল মাটি কেটে চুলো বসিয়ে নেব। জাল দেওয়ার মতো কিছু নেই। আশেপাশে কারো বাড়ি লকড়ি বিক্রি করে আপা? করলে কিনে আনতাম। বাজার সদাই করতে গিয়েই তো টাকা অনেক শেষ করলে। এবার নতুন করে লাকড়ি কিনে আনতে গেলে আরও খরচ হবে। এর চেয়ে ভালো আমি কটা জ্বালানি দিয়ে যাই। ওসব দিয়ে আজকে রান্না শেষ করো। কাল থেকে গাছ বাগানে লাকড়ি পাতা কুড়িয়ে এনে চুলোয় দেবে। এটা শহর নয় যে সব কিনে আনতে হবে। রান্না জ্বালানি আমরা কুড়িয়ে জোগাড় করে ফেলি। আশেপাশে অনেক গাছগাছালির বাগান আছে। রাতে শুকনো পাতা ডাল পড়ে থাকে, সকালে ওগুলোই এনে জড়ো করে রাখি এক কোণে। সারাদিন ওগুলোই চুলোর মুখে দিই। তুমিও তাই করবে। পরিশ্রম না করলে সুখ পাবে না। একটা ভালো কাজ পেলে না হয় কিনে নেবে সব। আপাতত কুড়িয়ে রান্না করো। দুইজনের পেট চললেই হলো। লতা আপা কিছু শুকনো লাকড়ি দিয়ে যায়, সঙ্গে আমার ছেলেকে নিয়ে যায়, বলে, তুমি বড় মানুষ, না খেয়ে থাকতে পারবে। ও বাচ্চা, ও পারবে না, তাই ওকে আমি খাইয়ে দিচ্ছি। আমি মেয়েকে বিছানায় শুইয়ে দিয়ে চাল হাঁড়িতে নিই। চাচি আসে এমন সময়। দোকানে খরিদ্দার থাকায় এতক্ষণ আসতে পারেনি তিনি। এসেই বলে, অনেক কিছু কিনে এনেছো দেখছি। এত এনে টাকা ফোরানোর কি দরকার ছিল? এমনিতেই অভাবের মাঝে তুমি। চাল কটা আমার ঘর থেকে নিলে হতো না? মশলা আমার কৌটা থেকেই নিতে। দুজন মানুষের রান্নায় কতই বা মশলা লাগতো। বললাম, এমনিতেই আপনার কাছে অনেকটা ঋণী আমি, আর ঋণ বাড়াতে চাই না। তাছাড়াও এভাবে কয়দিন আপনারও সংসার আছে। নিজে কিনে এনেছি, এটাই ভালো হয়েছে। বেশ কদিন খেতে পারবো। চাচি দুপুরের খাবারটাও খেতে বলে আমায় তার ঘরে। আমি এবার রাজি হয় না কোনো মতে। তিনি আবারও বলেন, ঠিক আছে, খাবে যখন না, তো দাও, তোমার কাজ একটু এগিয়ে দিই। তুমি মশলা কেটে বেটে নাও, আমি মাছ কেটে ধুয়ে দিই। তাড়াতাড়ি রান্না হলে খেয়ে নিতে পারবে দ্রুত। চাচি উঠোনে বসে মাছ কাটে। আমি একটা সিলবাটা এনেছি। চাচির এটা নেই। কাঠের ওপর পাথর দিয়ে কিভাবে যেন ছেঁচে খাই মশলা। মশলা বেটে নিয়ে চুলোর কাছে এলাম। ভাত হয়ে গেছে। নামালাম হাঁড়ি। কড়াই বসায় চুলোতে। ততক্ষণে মাছ কাটা শেষ। মাছ ধুয়ে আমায় দিয়ে দোকানে গেলেন তিনি। আমি কপিস মাছ ভাজি করে রান্না করলাম। চাচি এসে বলল, বাকি মাছগুলো দাও, ফ্রিজে রেখে আসি চিহ্ন করে। সব তো একেবারে খেতে পারবে না। আমাদের বস্তির শেষে এক বাড়ি আছে, আমরা ওটাকে বড় বাড়ি বলি। ওনার বাড়ি একটা ফ্রিজ আছে, সেখানেই মাছ মাংস রাখি আমরা। দাও, তোমারটাও রেখে আসি। ভাঙাচোরা ঘর আমাদের, বেড়াল ঢুকে কখন খেয়ে নেবে বুঝবেই না। রেখে আসতে বললাম চাচিকে। পলিব্যাগে ভরে নিয়ে গেল তিনি। ছেলে এলো তখন, ভীষণ খুশি দেখাচ্ছে আলিফকেও। ও এসে আমার গলা জড়িয়ে ধরলো, কানের কাছে মুখ নিয়ে বলল, জানো আম্মু, ওই আন্টি আমায় পেট ভরে ভাত খাইয়েছে। ওনারা শুধু ঝোল আলু রান্না করেছিল, আমি গিয়েছি দেখে ডিম ভেজে ভাত দিয়েছে, সঙ্গে তার ছেলেকেও দিয়েছে। আমি বেশি খেতে চাইনি, জোর করে খাইয়েছে। বলেছে এই দুইবার খেলে বড় হয়ে যাব। অনেক ভাত খেয়েছি আমি। দেখো আমার পেটটা, গোপালের পেট হয়ে গেছে। ছেলের কথা শুনে হাসি আমি। বাচ্চা মানুষের বাচ্চা বাচ্চা কথা সব। রান্না শেষ করে ঘরে আস্তে আস্তে মাগরিবের আজান হয়ে যায়। আমি চাচিকে ডেকে এক বাটিতে 3 পিস মাছ সহ একটু ঝোল লতা আপাকে দিয়ে আসতে বলি। চাচি দিয়ে আসে। এরপর তাকেও 2 পিস মাছ সহ ঝোল ও ভাত দিই। চাচি তরকারিটা নেয় শুধু, বলে, ভাত আমার ঘরে আছে, অল্প একটু চাল এনেছ, ভাত আমায় দিতে হবে না। মাছটা নিয়ে খাই উনি, আমিও ছেলেকে নিয়ে তৃপ্তি করে খাই। চাচি খাওয়া শেষে আমার ঘরে আসে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এমন লক্ষ্মী মেয়ে তুমি, খুব সংসারী, সোনার টুকরো সন্তান তোমার। স্বামী কেন ছেড়ে দিল? তোমার সংসার ভাঙলো কি করে? আমি ধীর স্বরে বলি, আমার বড়জার কারণে।